হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকে স্বাগত। আর পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে প্রতিদিনের মতো আজও আমরা ম্যাথের প্র্যাকটিস সেটে নিয়ে চলে এসেছি, যেটা আমাদের তৃতীয় নম্বর সেট। আর এটা কিন্তু প্রতিদিন দুপুর দুটোই থাকে। এখানে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ফর্মুলা সহ বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা হয়। তাছাড়া কীভাবে সময় বাঁচিয়ে শর্ট ট্রিক্সের মাধ্যমে করা যায় সেটা কিন্তু আমাদের আলোচনার মধ্যেই থাকে। আর প্রত্যেকটির পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। এটার পিডিএফ ওখানেই দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়ে যান, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া এখানে যে সমস্ত কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি প্রত্যেকটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই সমস্ত টাইপের কোশ্চেনই কিন্তু আপনারা এক্সাম হলে দেখতে পাবেন। তো চলুন শুরু করবো, আর কোন টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেবো ফার্স্ট কোশ্চেন কি বলছে। একটি বহুভুজের কর্ণের সংখ্যা 35 হলে নির্ণীয় বহুভুজের সমস্ত অন্তস্থ কোণের সমষ্টি নির্ণয় করুন। তো ফার্স্ট আমরা ফর্মুলাটা দেখে নেব, তাহলে সহজেই আমরা ক্যালকুলেশনগুলো করতে পারবো। তো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যার ফর্মুলা কি? n ইন্টু n-3/2, যেটার মান আমাদের বলা আছে 35, এবং n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের সমস্ত অন্তস্থ কোণের সমষ্টির ফর্মুলা কি? 180 ইন্টু n-2। এখান থেকে আমরা n এর মান বার করব এবং এখানে বসাবো, অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা 35 ইকুয়াল টু n ইন্টু n-3/2 এটা লিখতে পারি। এখান থেকে আমরা কি বলতে পারি? n ইন্টু n-3 ইকুয়াল টু 70, এটা পেয়ে যাচ্ছি। 70কে আমরা এমনভাবে লিখব এই ফর্মে, কিভাবে? 7 ইন্টু 10 এটা আমরা লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা লিখি 10 ইন্টু 10-3, তাহলে আমরা কত পাই? 7কে আমরা 10-3 হিসেবে লিখতে পারি, 70 পেয়ে যাই। তাহলে উভয় পক্ষ যদি আমরা তুলনা করি, n এর মান কত পাবো? এখান থেকে 10 পাবো, যেটা এখানে যদি আমরা বসাই 10-2 কত হচ্ছে? 8 হচ্ছে। 180 ইন্টু 8 কত হচ্ছে? 0, 4, 14, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? এখানে বাংলা এবং ইংলিশ দুটোই নিয়েছি কারণ বাংলাতে একটু বুঝতে অসুবিধা হতে পারে। কি বলছে? পি, কিউ অ্যান্ড আর ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 days, 20 days অ্যান্ড 30 days রেসপেক্টিভলি ওয়ার্কিং অ্যালোন। অর্থাৎ পি, কিউ এবং আর একা একটি কাজ যথাক্রমে 10 দিনে, 20 দিনে এবং 30 দিনে করতে পারে। তারপর কি বলছে? হাউ সুন ক্যান দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড ইফ পি ইজ অ্যাসিস্টেড বাই কিউ অ্যান্ড আর অন অল্টারনেটেড ডেজ। অর্থাৎ কিউ এবং আর একদিন বাদে বাদে কাজ করে এবং কিউ এবং আরকে পি অ্যাসিস্ট করে, তাহলে তারা কতদিনে কাজটি শেষ করতে পারবে? তো পি কতদিনে একা কাজটি শেষ করতে পারে? 10 দিনে, কিউ 20 দিনে এবং আর 30 দিনে। এদের যদি আমরা এলসিএম বার করি কত পাবো? 60। পি এর দক্ষতা বা এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 6। কিউ এর দক্ষতা বা এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 3 এবং আর এর 2। অর্থাৎ পি একদিনে টোটাল 6 ইউনিট কাজ করতে পারে, কিউ 3 ইউনিট করতে পারে এবং আর একদিনে 2 ইউনিট করতে পারে, যেখানে টোটাল কত আছে? 60 ইউনিট। তাহলে এখান থেকে আমরা কি দেখছি? সেকেন্ড লাইন থেকে কিউ কাজ করছে ফার্স্ট দিন এবং আর কাজ করছে সেকেন্ড দিন, যেখানে কিউকে পি অ্যাসিস্ট করছে এবং আরকে পি অ্যাসিস্ট করছে। তাহলে প্রথম দিনে কত ইউনিট কাজ করা হচ্ছে? টোটাল 6 যোগ 3, 9 ইউনিট। এবং সেকেন্ড দিনে কত ইউনিট কাজ করা হচ্ছে? টোটাল 6 যোগ 2 অর্থাৎ 8 ইউনিট। মানে 2 দিনে টোটাল 17 ইউনিট কাজ করা হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি টোটাল 60 ইউনিট, যেখানে 2 দিনে 17 ইউনিট করে কাজ হচ্ছে, তাহলে 3 দিয়ে যদি আমরা গুণ করি 51 পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 6 দিনে টোটাল 51 ইউনিট কাজ হচ্ছে, বাকি থাকছে আর 9 ইউনিট। এই 9 ইউনিট পি এবং কিউ একদিনে সম্পন্ন করে দিচ্ছে। তাহলে 9 ইউনিটের জন্য লাগছে কতদিন? 1 দিন। টোটাল কতদিন হচ্ছে আমাদের? 7 দিন। অপশান 1 এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। 7 দিনে টোটাল কাজটি সম্পন্ন হয়ে যাচ্ছে যদি আর এবং কিউকে পি অ্যাসিস্ট করে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে এখানে? সঠিক অ্যান্সার অপশান 1। 20 পয়সা এবং 25 পয়সার মোট 324টি মুদ্রা যোগ করে 71 টাকা হয়। 25 পয়সার মুদ্রার সংখ্যা কত?
তো 20 পয়সা আমরা ধরে নিচ্ছি মুদ্রার সংখ্যা এক্স আর 25 পয়সার মুদ্রার সংখ্যা ওয়াই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 324। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। সেকেন্ড কি বলতে পারি, টোটাল কত টাকা হচ্ছে? 20 পয়সা মানে 1-এর 5 টাকা এবং 25 পয়সা মানে 1-এর 4 টাকা। তাহলে এক্স সংখ্যক যদি 20 পয়সা থাকে টোটাল কত টাকা হবে? এক্স বাই 5 টাকা। এবং 25 পয়সা যদি ওয়াই সংখ্যক থাকে তাহলে কত টাকা হবে? ওয়াই বাই 4 টাকা। টোটাল কত টাকা বলা আছে? 71 টাকা। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 4x প্লাস 5y ইকুয়াল টু 20 ইন্টু 71। এটার সাথে 20 গুণ করতে হবে, কত পাচ্ছি? 0 2 14, 1420 হচ্ছে। তো ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা যদি এক্সের মান এখানে বসাই কত পাবো? 324 মাইনাস ওয়াই, 4 দিয়ে গুণ করব, 4 4 16, 8 আর 1 9, 3 4 12, 1296 মাইনাস 4y প্লাস 5y ইকুয়াল টু 1420। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু 1420 মাইনাস 1296, কত পাচ্ছি? 4 2 1, 124। সঠিক অ্যান্সার তাহলে এখানে আমাদের 3 নম্বর অপশন হয়ে যাচ্ছে, কারণ 25 পয়সার মুদ্রার সংখ্যা চেয়েছে, এক্সের মান কত সেটা আমরা পেয়ে গেলাম। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। এটা আর একভাবেও করা যায় অ্যালিগেশনের মাধ্যমে, যেটা আমি করছি না, সেটা আরও বড় হবে এবং ক্যালকুলেশন করতে হবে একটু বেশি। তো আমার এটাই সহজ মনে হয়েছে, তো এটা এইভাবেই করালাম। তো নেক্সট চলে যাব, কি বলছে? একটি ক্রিকেট দলে 11 জন খেলোয়াড় এবং কোচের গড় বয়স 18 বছর, অর্থাৎ 12 জনের গড় বয়স বলা আছে এখানে 18 বছর। যদি কোচের বয়স গণনা না করা হয়, অর্থাৎ 11 জনের গড় বয়স যদি দেখা হয়, তাহলে 1 বছর করে কমে যায়, অর্থাৎ 11 জনের গড় বয়স হয়ে যায় 17 বছর। কোচের বয়স নির্ণয় করুন। তো এখান থেকে আমরা কোচের যে বয়সটা ধরবো সেটা 18 ধরবো, এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কোচ চলে যাওয়ার জন্য গড় বয়স 11 করে কমেছে, অর্থাৎ 11 জনের গড় বয়স যদি 1 করে কমে তাহলে টোটাল কত কমবে? 11 কমবে, যেটা কোচের বয়সের মধ্যে ছিল। তাহলে কোচের বয়স কত হয়ে যাবে? 29 বছর। 3 নম্বর অপশন রাইট অ্যান্সার হয়ে যাবে। তো জাস্ট এইটুকু করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তো অনেকের মনে হতে পারে এটা কীভাবে করলাম, বুঝতে পারিনি, তো আমি একটু বুঝিয়ে দেব। তো এখানে বলছে 12 জনের গড় বয়স 18 বছর, 1 থেকে টোটাল কতজন আছে? 12 জন। তো এখানে প্রত্যেকের বয়স 18 বছর করে হতে হবে, তবেই 12 জনের গড় বয়স 18 হবে। কারণ আমরা যদি দেখি 3 জনের প্রত্যেকের বয়স 5 বছর করে, তাহলে গড় বয়স এখানে কত পাবো? 15 ভাগ 3 5, অর্থাৎ সেম পাবো। অর্থাৎ গড় বয়স এখানে 18 বলছে, তার মানে প্রত্যেকের বয়স 18 করে ধরে নেব, তবেই আমরা গড় বয়সটাকে 18 পাবো। এখন 12 নম্বর বাদ যাচ্ছে, অর্থাৎ টোটাল এখানে থাকছে কত? 1 থেকে টোটাল এখানে আছে 11 জন, প্রত্যেকের বয়স কত হচ্ছে? 17 করে, অর্থাৎ এখানে প্রত্যেকের বয়স 17 করে পাচ্ছি। তাহলে আমরা কি দেখছি? আগে বয়স ছিল 18 করে, এখন 1 করে কমছে, টোটাল কত কমছে? 11 কমছে। এই 11 নিশ্চয়ই যে লোক বাদ চলে গেছে তার মধ্যে ছিল, সে আসলেই আবার 18 হয়ে যাবে প্রত্যেকের গড় বয়স। তাহলে এই 11 বছরটা যে কোচ যিনি বাদ চলে গেছেন তার বয়সের মধ্যেই, অর্থাৎ টোটাল আমরা ধরে নিয়েছিলাম আগে তার বয়স 18, তিনি চলে যাওয়ার ফলে 1 বছর করে কমে যাচ্ছে, অর্থাৎ 11 টোটাল 11 কমছে, অর্থাৎ এখানে 29 হচ্ছে তার বয়স। এইভাবেই কিন্তু আমরা জাস্ট ফার্স্ট এইটুকু ক্যালকুলেশন করলাম, অ্যান্সার পেয়ে গেলাম। এটা জাস্ট আমি বোঝানোর জন্য করলাম, এত কিছু করার কোনো দরকার নেই। যদি কারোর মনে হয় এইভাবে করবো না, এইভাবে বুঝতে পারছি না, তো বেসিক যে ফর্মুলা আছে, এখানে 12 জনের গড় বয়স বলা আছে 18, তাহলে 12 জনের টোটাল বয়স কত হয়ে যাবে? 12 গুণ 18, এবং 11 জনের গড় বয়স বলা আছে 17, তাহলে টোটাল বয়স কত হয়ে যাবে? 11 গুণ 17, এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব অ্যান্সার। কিন্তু এখানে আমাদের গুণ করতে হবে, যে কারণে আগের প্রসেসটা বললাম। যদি বুঝতে পারেন সেটা করবেন, যদি না বুঝতে পারেন এটা করবেন, কোনো প্রবলেম নেই। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশন। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে? 6 সেন্টিমিটার উচ্চতা সম্পন্ন একটি কঠিন চোঙের আয়তন হলো 231 ঘন সেমি। চোঙের ব্যাসার্ধ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো চোঙের আয়তন এর সূত্র কি? পাই
আর স্কোয়ার এইচ, চোঙের আয়তন যেটার মান বলা আছে এখানে আমাদের কত 231, পাই মানে কত 22/7। যদি আমরা 11 দিয়ে ক্যালকুলেশন করি এখানে কত পাবো 2 আর 1। আর এইচের মান কত দেওয়া আছে এখানে 6 দেওয়া আছে। যদি ক্যালকুলেশন করি 3 দিয়ে 2 আর 7, তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি 49/4। তার মানে এখান থেকে আমরা আর এর মান কত পাচ্ছি 7/2। তাহলে আর হয়ে যাচ্ছে 3.5 সেমি। 4 নম্বর অপশন আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, বারাণসীর জনসংখ্যা এত, বার্ষিক জন্মহার এবং মৃত্যুহার যথাক্রমে 9% এবং 7% হলে 2 বছর পরে জনসংখ্যা গণনা করুন। তো এখানে প্রত্যেক বছর কিছু জন্মাচ্ছে এবং কিছু মরছে। 9% জন্মাচ্ছে এবং 7% মরছে। তাহলে অ্যাকচুয়ালি বাড়ছে কত 9 - 7 2% বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে 2,25,000 ইন্টু 2% বৃদ্ধি পাচ্ছে প্রথম বছর। এটা আমাদের প্রথম বছর যত বৃদ্ধি পেল তত। ঠিক একইভাবে সেকেন্ড বছর বৃদ্ধি পেয়েছে। এখানে অ্যাকচুয়ালি সাকসেসিভ আমাদের কাজে লাগাতে হবে। সাকসেসিভ কাজে লাগালে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো দুটো জিরো কাটছে, একটা জিরো কাটলো। এখানে যদি আমরা 5 দিয়ে ক্যালকুলেশন করি 45, এখানে 2 দিয়ে এখানে কত পাবো 51। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি টোটাল 2,34,090 পাবো, যেটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, রবি এবং সুমিতের বেতনের অনুপাত 2:3। যদি প্রত্যেকের বেতন 3,000 টাকা বৃদ্ধি পায় তবে তাদের বেতনের নতুন অনুপাত 35:50 হয়। সুমিতের নতুন বেতন কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা 3টে জিরো নিয়ে ক্যালকুলেশন করব না, জাস্ট এখানে প্রত্যেকে 3টে করে জিরো আছে, লাস্টে বসিয়ে দেব। তো আমরা ধরে নিচ্ছি 2x এবং 3x। প্রত্যেকের বেতন 3 করে বৃদ্ধি পাচ্ছে। নতুন বেতন কত পাচ্ছি এখানে 35/50 পাচ্ছি। এটা আমি এই বেসিক দিয়েই ক্যালকুলেশন করব এখানে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে। আমি যদি শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে যেতাম সেক্ষেত্রে আমাদের বড় বড় গুণ করতে হতো। তো এখানে কি বলছে, ফার্স্ট আমরা পাচ্ছি কত 100x প্লাস 150 ইকুয়াল টু 105x প্লাস 105। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 5x ইকুয়াল টু 45। এক্সের মান কত হচ্ছে 9। তাহলে এখানে আমাদের কি বলছে, সুমিতের নতুন বেতন কত। এখানে আমাদের বেরিয়েছে 3 নং 27, অর্থাৎ 3টে জিরো বসিয়ে দেবো লাস্টে, যেহেতু এখানে আমরা 3টে জিরো কম নিয়ে ক্যালকুলেশন করেছিলাম। 3,000 বৃদ্ধি পেয়েছে, তাহলে টোটাল আমাদের 30,000 হয়ে যাবে। 4 নম্বর অপশান রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে, ABC একটি ত্রিভুজ, ও ত্রিভুজের পরিধিস্থ কোণ পরিধি কেন্দ্র। তাহলে এখানে BOC কত 60 ডিগ্রি। তাহলে এখানে BAC এই কোণের মান কত সেটা আমাদের নির্ণয় করতে দিয়েছে। তো আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বহিস্থ কোণের দ্বিগুণ হয়। কেন্দ্রস্থ কোণ বহিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে এটা আমরা বলতে পারি BOC ইকুয়াল টু 2BAC। কোণ BOC ইকুয়াল টু কোণ BAC, এটার মান আমাদের বলা আছে 60। তাহলে কোণ BAC এর মান কত হয়ে যাবে 30। এটার মান কত হয়ে যাবে 30। সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশান। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, সরলতম মান আমাদের নির্ণয় করতে হবে এখানে। তো 7, 2, 9, 9 এর পাওয়ার যদি 3 হয়
তাহলে আমরা 7×0 পেয়ে যাই। এটার অর্থ কি? 1/4, মানে পাওয়ারে আমাদের 4 চলে আসবে, বাই 9 পাওয়ারে 1/4 চলে আসবে। তাহলে যদি ভাগ থাকে সেক্ষেত্রে আমাদের পাওয়ার বিয়োগ করতে হয় 1/4। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি 2/4, অর্থাৎ 9-এর পাওয়ার এখানে আমরা কত পাচ্ছি? 1/2। এখানে আমরা 3-এর পাওয়ার আবার 2 9টাকে লিখতে পারি ইন্টু 1/2। তাহলে 2 2 কাটছে, এখানে আমরা টোটাল কত পাচ্ছি? 3। অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশান, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? একটি বই 25.65 টাকায় বিক্রি করে একজন বণিকের 5% ক্ষতি হয়েছে। সে যদি 31.05 টাকায় বিক্রি করতো বইটি, তবে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতো সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি 5% ক্ষতি, অর্থাৎ 100 টাকায় যদি বইটি কেনে সে বিক্রি করছে 95 টাকায়, যেটা আমাদের বিক্রয় মূল্য বলা আছে 25.65 পয়সা। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্যটা নির্ণয় করে ফেলতে পারবো। পয়েন্ট তুললাম, 100 কাটলাম, যদি আমরা 95 দিয়ে ক্যালকুলেশন করি এখানে পাবো কত? 27। তাহলে 27 আমাদের কস্ট প্রাইস বেরিয়ে আসলো। এখন কি বলছে? বিক্রয় মূল্য সেলিং প্রাইস বলা আছে 31.05। তাহলে এখান থেকে আমাদের লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে কত টাকা? 4.05 টাকা প্রফিট হচ্ছে এখানে আমাদের। তাহলে পার্সেন্টেজ নির্ণয় করতে গেলে আমরা সবসময় কস্ট প্রাইসের উপর নির্ণয় করি। 4.05/27 ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ নির্ণয় করলাম, পয়েন্ট আর 100 কাটলাম, 27 দিয়ে যদি আমরা কাটি 1/5, অর্থাৎ এখানে হয়ে যাবে 15% লাভ। 1 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? দুটি বৃত্তের পরিধি যথাক্রমে 198 সেমি এবং 352 সেমি বলা আছে। তাদের ব্যাসার্ধের মধ্যে পার্থক্য কি সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো পরিধি, বৃত্তের পরিধি, প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরে নিচ্ছি R1, সেকেন্ড বৃত্তের ধরছি R2। তাহলে 2πr1, এটা আমাদের প্রথম বৃত্তের পরিধি, ইকুয়াল টু 198। পাই মানে 22/7, যদি আমরা 11 দিয়ে কাটি এখানে কত পাবো? 1 8, আর এখানে পাবো 2 2 দিয়ে কাটলে পাবো 9। তাহলে এখান থেকে আমরা R1-এর মান কত পাচ্ছি? 63/2। একইভাবে 2 ইন্টু 22/7 ইন্টু R2 ইকুয়াল টু 352। যদি 11 দিয়ে কাটি এখানে আমরা কত পাবো? 3 আর 2। যদি 4 দিয়ে কাটি কত পাবো? 8। তাহলে R2 এর মান কত পাচ্ছি এখানে? 56। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি 56 মাইনাস 63/2, কত পাচ্ছে এখান থেকে? যেহেতু আমাদের ব্যাসার্ধের পার্থক্য নির্ণয় করতে দিয়েছে, 112 মাইনাস 63/2, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 49/2, যেটা হয়ে যাচ্ছে 24.5। 4 নম্বর অপশন আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? মান নির্ণয় করতে বলেছে। 150 টাকা যদি আমরা ভাঙি তাহলে আমরা এখানে কত পাবো? যদি আমরা 150কে লসাগু করি, 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 3, 150 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 5 বেরিয়ে আসছে, √6 মাইনাস 54 6 ইন্টু 9, 9 মানে রুট করলে 3 পাবো, √6 মাইনাস 4 ইন্টু 6, 4 মানে রুট করলে 2 পাবো, √6। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি 5√6 মাইনাস 5√6, অর্থাৎ বিয়োগ করলে 0 পাচ্ছি। 3 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? রোহিত একটি সংখ্যাকে 2 দ্বারা ভাগ করার পরিবর্তে সংখ্যাকে 2 দ্বারা গুণ করে। ফলাফলের সংখ্যাটি
অর্থাৎ 2 দ্বারা গুণ করার ফলে আমরা ধরে নিচ্ছি সংখ্যাটি এক্স, 2 দিয়ে গুণ করে, 2 দ্বারা গুণ করার ফলে সংখ্যাটি সঠিক মানের কত শতাংশ, সঠিক মান মানে এক্স বাই 2 এর কত শতাংশ, এক্স বাই 2 এটার বাই 2x ইন্টু 100। ফলাফলের সঠিক মানের কত শতাংশ, ফলাফলের সঠিক মানের কত শতাংশ সেটাই আমাদের নির্ণয় করতে হবে। একটু ভুল করলাম, ফলাফলের অর্থাৎ 2x এটা সঠিক মানের কত শতাংশ, সঠিক মান মানে এক্স বাই 2 এটার কত শতাংশ ইন্টু 100, যেহেতু শতাংশ নির্ণয় করতে দিয়েছে তাহলে 2x ইন্টু 2/x ইন্টু 100%, এক্স কাটছে অর্থাৎ এখানে টোটাল 400% হয়ে যাচ্ছে। 4 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, একটি নির্দিষ্ট হারে 15 বছর 6 মাসের অর্থের পরিমাণ নিজে 3 গুণ হয়ে যায়, অর্থাৎ অ্যামাউন্ট এখানে নিজে 3 গুণ হয়। আমরা ধরে নিচ্ছি যে অর্থ সেটা হচ্ছে পি পরিমাণ, নিজে 3 গুণ মানে 3p হয়ে যাবে এটা অ্যামাউন্টটা। তাহলে এখানে এসআই এর মান কত হয়ে যাবে 2p, তাহলে 2p ইকুয়াল টু পি টি এর মান কত 15 বছর 6 মাস, 15 গুণ 12 অর্থাৎ এখানে আমরা টোটাল পাচ্ছি 180 মাস প্লাস 6 অর্থাৎ 186 মাস। যদি আমরা বছর করি ভাগ 12 করে দেব, তাহলে টি এর মান 186/12 ইন্টু আর বাই 100। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি পি কাটছে, যদি আমরা 2 দিয়ে ক্যালকুলেশন করি 6, এখানে পাবো 9 আর 3 দিয়ে ক্যালকুলেশন করলে 2, এখানে পাবো 3 আর 1। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি কত আসছে আমাদের এখানে পি এর মান, এখানে 2 আছে আর এখানে 2 অর্থাৎ 400/31, এটা আমাদের চলে আসছে পি এর মান 400/31, যেহেতু এখানে 2p ছিল আর এখানে আমাদের 31 আর এখানে একটা 2 আছে। তাহলে নেক্সট কি বলছে, কত বছরে তার নিজের দ্বিগুণ হবে, অর্থাৎ অ্যামাউন্টটা কত বছরে 2p হবে। 2p মানে এসআই এর মান কত হবে, এখানে পি হবে, এসআই এর মান পি ইকুয়াল টু পি ইন্টু আর এর মান আমরা পেয়েছি 400/31/100 ইন্টু টি এর মান বার করতে হবে, 000 কাটছে, তাহলে পি কাটছে। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি টি এর মান কত পাচ্ছি 31/4 অর্থাৎ 428, 7 3/4, 7 পূর্ণ 3/4, এটাকে আমরা লিখতে পারি যদি আমরা মাস বার করি গুণ 12 করব, 4 দিয়ে ক্যালকুলেশন করলে 3 অর্থাৎ 7 বছর 9 মাস পাবো। সঠিক অ্যান্সার এখানে আমাদের হয়ে যাবে 3 নম্বর অপশন। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, একটি সংখ্যার একটি সংখ্যার 65% একই সংখ্যার 25%-এর চেয়ে 120 বেশি, অর্থাৎ 65% সেই সংখ্যার 25%-এর থেকে 120 বেশি, অর্থাৎ এখান থেকে 65% মাইনাস 25% করে 120 ইকুয়াল টু সমান করতে পারি, অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্সটাই তো আমাদের বলে দিয়েছে। তো 0.4 অর্থাৎ 40% ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 120, 0 কাটছি, 4 দিয়ে কাটলে কত পাচ্ছি 3। তাহলে সেই সংখ্যার 20% কত, অর্থাৎ 20% যদি আমরা নির্ণয় করি এখানে কত পাবো 20 গুণ 3 60 পাবো। সঠিক অ্যান্সার এখানে আমাদের হয়ে যাবে 1 নম্বর অপশন। তো এই হচ্ছে আজকের আমাদের লাস্ট কোশ্চেন। টোটাল 15টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, 20টা নিয়ে আসতে পারলাম না আজ। তো এখানেই শেষ করব ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করবেন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। আর নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। তো থ্যাংক ইউ, গুড বাই।